কিন্তু একটু পানির জন্য, একটি দেশের একটি নদীর জন্য কথা বলতে গিয়ে জীবন দিতে হবে। আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে এইরকম বিরল ঘটনা আর নেই, যে নিজে দেশ মাতৃকার ভালোবাসা, দেশের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ের কথা অত্যন্ত ভদ্রভাবে, মার্জিতভাবে তুলে ধরা, প্রতিবেশী বড় ভাইসুলভ আচরণকারী একটি দেশকে একটু দৃষ্টি আকর্ষণ করা। এর জন্য সেই দেশের যে সমস্ত দালাল এদেশে বাস করে, তাদের পুষ্যরা, তাদের বসংবদরা যারা এখানে বাস করে, তারা তাকে সেই স্ট্যাটাসের বিপরীতে সেখানে উত্তর দিয়ে মোকাবেলা করতে পারত। কিন্তু না, দেখা গেল যে 2019 সালে রাত 3টার সময় সারা রাত তার উপর পাশবিক নির্যাতন চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। আসসালামু আলাইকুম। চেঞ্জ টিভির বিশেষ আলোচনায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি এখন কথা বলবো আবরার ফাহাদ এভিনিউ একজন শহীদের স্মারক। আপনারা জানেন যে খুব বেশি দিনের আগের ঘটনা নয়, সেটা 2019 সালের ঘটনা। এই আধুনিক যুগে আমরা আমাদের মতামত প্রকাশের একটি মাধ্যম হলো ফেসবুক, এবং ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে একজন লোক তার নিজের মতামত প্রকাশ করে, এবং এটা একটা ব্যক্তির অধিকার এবং স্বাধীন মতামত প্রকাশের একটি মাধ্যম হিসেবে আধুনিক যুগে সমাদৃত। ঠিক এরকম একটি যুগে, এরকম একটি সময়ে একজন মেধাবী ছাত্র, যিনি বুয়েটে পড়াশোনা করতেছিলেন, সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ছাত্র আবরার ফাহাদ, তিনি নিতান্ত দেশপ্রেমের টানে সেই ফেনী নদীর বিষয়কে নিয়ে, ভারতের সাথে যে আমাদের দাসত্বের চুক্তি, সে বিষয়টি নিয়ে একজন দেশপ্রেমিক হিসেবে তিনি তার মতামত প্রকাশ করবেন, এটি খুবই স্বাভাবিক, এবং সারা দেশের দেশপ্রেমিকরা সেটাকে সাধুবাদ জানাবে, সেটা আরও বেশি স্বাভাবিক। কিন্তু একটু পানির জন্য, একটি দেশের একটি নদীর জন্য কথা বলতে গিয়ে জীবন দিতে হবে। আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে এইরকম বিরল ঘটনা আর নেই, যে নিজে দেশ মাতৃকার ভালোবাসা, দেশের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ের কথা অত্যন্ত ভদ্রভাবে, মার্জিতভাবে তুলে ধরা, প্রতিবেশী বড় ভাইসুলভ আচরণকারী একটি দেশকে সে বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করা। এর জন্য সেই দেশের যে সমস্ত দালাল এদেশে বাস করে, তাদের পুষ্যরা, তাদের বসংবদরা যারা এখানে বাস করে, তারা তাকে সেই স্ট্যাটাসের বিপরীতে সেখানে উত্তর দিয়ে মোকাবেলা করতে পারত। কিন্তু না, দেখা গেল যে 2019 সালে রাত 3টার সময়, 2019 সালে রাত্রে তাকে তার রুম থেকে, তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে তিনি থাকতেন, শেরেবাংলা হলের আপনার 1011 নম্বর রুমে তিনি থাকতেন। সেখান থেকে তাকে ধরে নিয়ে 2011 নম্বর রুমে নিয়ে সারা রাত তার উপর পাশবিক নির্যাতন চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটি আহসানুল্লাহ ঢাকা নওয়াব ফ্যামিলির, তিনি এটা স্থাপন করেছিলেন। এর নাম হওয়ার কথা ছিল আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, কিন্তু এর নামটিও পরিবর্তন করে দেওয়া হয়েছে, করে সেখানে তাকে যেমন বঞ্চিত করা হয়েছে, সেই প্রতিষ্ঠাতার নামটিকে মুছে দেওয়া হয়েছে। সেখানে যে সমস্ত ছাত্ররা পড়ে, নিশ্চয়ই দেশের মেধার পরীক্ষায় তারা সর্বোচ্চ মেধার অধিকারী, কিন্তু সেই মেধা কেউ লালন করে আর কারুর মেধা গোবরে পচে। আমার তো মনে হয় সেদিন এই আবরার ফাহাদকে যারা হত্যা করার জন্য উল্লাসে মেতে উঠেছিল, তারা পেইড এজেন্ট, বিদেশিদের পেইড এজেন্ট, এবং তারা পরাজিত শক্তি, তারা বিদেশের কাছে নতজানু শক্তি, তারা দেশপ্রেমিক তো অবশ্যই নয়। এবং সেই কুলাঙ্গারদের হাতে সেদিন জীবন দিতে হয়েছিল আবরার ফাহাদ রাব্বিকে। আবরার ফাহাদ রাব্বি 12 ফেব্রুয়ারি 1998 কুষ্টিয়া জেলার কুমারকালীতে তার জন্ম। পিতার নাম মোহাম্মদ বরকতুল্লাহ এবং মায়ের নাম রুকিয়া খাতুন। তিনি কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয়, এরপরে কুষ্টিয়া জেলা স্কুল, পরবর্তীতে তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে HSC
পাশ করেন এবং 2018 সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। তাকে যখন হত্যা করা হয় এই সময় তিনি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই বাংলাদেশ ভারতের মধ্যকার কিছু চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াই তার জন্য কাল হয়েছিল। সে সময় এখানে একটি ছাত্র সংগঠনের নেতারা তাকে শিবির সন্দেহ করে তার মুঠোফোন চেক করে তার সংশ্লিষ্টতার প্রমাণ খুঁজে এবং তাকে নির্মমভাবে শহীদ করে। সেটি ছিল 2019 সালের 7 অক্টোবর রাত 3টায়। পরবর্তীতে এর উপর বিচারের রায় হয়েছে এবং অনেকের ফাঁসিও হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিন্তু আবরার ফাহাদের অনুসারীরা দেশে যখন 36 আগস্টে যে বিপ্লব সাধন করে 2024 সালে, সেই বিপ্লব পরবর্তী 2025 সালের 25শে মার্চ ঢাকা শহরের বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করে তার নাম সড়কের নামকরণ করা হয় শহীদ আবরার ফাহাদ এভিনিউ। আপনারা জানেন যে 1947-এ এটি পাকিস্তান যখন স্বাধীন হয় তৎকালীন সেই পূর্ব পাকিস্তান অংশের এই এভিনিউটির নাম তখন রাখা হয়েছিল জিন্নাহ এভিনিউ। জিন্নাহ পাকিস্তানের জাতির জনক এবং তার নেতৃত্বেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটি দেশ স্বাধীন হয়েছিল। এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই জিন্নাহ এভিনিউর নামটি পরিবর্তন করে রাখা হয় বঙ্গবন্ধু এভিনিউ এবং সেই নামটি আবার পরিবর্তন করে 2025 সালের 25শে মার্চে রাখা হলো শহীদ আবরার ফাহাদ এভিনিউ। ঘটনার ক্রমে দেখা যায় প্রত্যেকেই দেশের জন্য কাজ করেছেন এবং কিন্তু নামটি কিন্তু স্থিত হয়নি। এটি উচিত নয়। যার যেটুকু অবদান আছে সেই অবদানকে স্বীকার করা এবং নাম পরিবর্তন না করেও নতুন নামও রাখা যায়, সেই ধারাটা আমরা কেন জানি অভ্যস্ত নই। যেজন্য আমাদের দেশে এই বিষয়টি একটি অপচর্চার মধ্যে পর্যবসিত হয়েছে। যারা যখন ক্ষমতায় আসে তারা তখন তাদের নামকে তারা করে, কিন্তু এই জায়গাটায় দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ শহীদ আবরার ফাহাদ তার নামটি জ্বলজ্বল করে আছে এবং এর পাশেই আপনার নূর হোসেন স্কয়ার, সেটিও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে তিনি জীবন দিয়েছেন। একটি স্ট্যাটাস একটি মানুষের জীবন কেড়ে নেবে। একটি মানুষ একটি দেশের পক্ষে কথা বলা, জনতার পক্ষে কথা বলা, জাতির স্বার্থের পক্ষে কথা বলা জন্য জীবন দেবে, এই ধরনের দুষ্কর্ম যেন এই মাটিতে আর না হয়, সেই কামনা আমরা করতেই পারি। সবাই ভালো থাকবেন, শুভকামনা। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে।
কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর।